স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। জানিয়ে দেব এই মুহূর্তের প্রধান খবরগুলো। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার যুগ্ম জেলা জজ মোহাম্মদ নূর ইসলাম এর রায় ঘোষণা করেন। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলুল তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেন তিনি। ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল এবং পুনরায় ভোটের দাবিতে মামলা করেছিলেন বিএনপি দলীয় প্রার্থী ইশাক হোসেন। সেই মামলার রায় তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হলো। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। নির্ধারিত সময়ে বাস এবং ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরছেন তারা। এই যাত্রা চতুর্থ দিনে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত প্রায় সব ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ে। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। এবার লম্বা ছুটি থাকায় দুর্ভোগ এড়াতে অনেকেই আগেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তাই এবার ঈদ যাত্রায় তেমন ভোগান্তি হবে না বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। ওদিকে সড়ক পথে আজ যাত্রীদের বেশ চাপ বেড়েছে। এছাড়া ঈদের আগে আজই শেষ কর্মদিবস, তাই দুপুরের পর থেকে ভিড় আরও বেড়েছে। শুক্রবার থেকে টানা 9 দিনে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে শেষ কর্মদিবসে বেশ ঢিলঢালাভাবেই চলছে অফিসের কার্যক্রম। বৃহস্পতিবার সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কাজের চাপ ছিল না বললেই চলে। অনেকেই 27 মার্চ আলাদা করে ছুটি নিয়ে ঢাকা ছেড়েছেন একদিন আগে। ফলে শেষ কর্মদিবসে সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। একদিন বাড়তি ছুটি নেবার ফলে অনেকে এবার ভোগ করবেন 11 দিনের লম্বা ছুটি। এছাড়া যারা শেষ কার্যদিবসে সকালে এসেছেন অনেকেই অফিস ত্যাগ করেছেন দুপুরের আগে। লম্বায় ছুটি চলবে 5 এপ্রিল পর্যন্ত। আগামী 6 এপ্রিল রোববার থেকে পূর্ণ উদ্যমে শুরু হবে অফিস আদালত। দায়িত্ব পালন করবো যত 3:30 পর্যন্ত আমি অফিসে আসি। এমনকি আমার হাতে কাজ আছে, আমি এর পরও থাকতে পারি, কাজ কমপ্লিট করে যেতে পারি। আজকে কাজের তেমন তো চাপ নেই, ঝামেলা নেই। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলছে। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনূস রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। Civilization is at risk as we continue to embrace self-destructive economic values. The dominant economic model thrives on limitless consumption. It justifies over-extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. The climate crisis poses an existential threat to humanity. In Asia-Pacific region, climate disaster-related economic losses are already enormous, which is equivalent to $65 billion. দেশ টানা 9 দিনের ছুটিতে থাকলেও এতে অর্থনীতিতে কোনো ধরনের স্থবিরতা তৈরি হবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বলেছেন, অধিকাংশ উপদেষ্টা ঢাকায় থাকবেন, ফলে যে কোনো প্রয়োজনে জুম মিটিং করে সিদ্ধান্ত নেওয়া যাবে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, তার জন্য সেই বন্ধের মধ্যে আমরা এটা আমি সেখানে এটা আমাদের কাছে কথা হয়েছে। বেশিরভাগই আমার সবাই ঢাকা থাকা দিয়েছে। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে কিন্তু আমরা যুগের মধ্যে বেশি করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে হলে অনেকগুলো মিটিং করি, সেগুলো অসুবিধা হবে না। সরকারের উদ্যোগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তৎপরতা এবং ভোক্তাদের সহযোগিতায় সবকিছু মিলে এবার রোজায় পণ্যের দাম তেমন বাড়েনি বলে দাবি করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। বৃহস্পতিবার দুপুরে নিজ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার সবাই স্বস্তির সাথে রমজান মাস কাটাতে পেরেছেন। এবার রোজা এখন পর্যন্ত 1661টি অভিযান পরিচালনা করে প্রায় 2.5 কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। কিন্তু অধিদপ্তর চাই এমন দিন আসুক যেদিন কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করতে হবে না। এছাড়া রোজার পরও নিয়মিত বাজার তদারকি করা হবে বলে জানান ভোক্তার ডিজি। আপনাদের সাথে আজকে দেখা হলো, আপনাদেরকে ঈদ মুবারক। আজ পবিত্র লাইলাতুল কদর।
পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বান্দেগী করবেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত বান্দেগীর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যায়, অর্জন করা হয় তার অসীম রহমত, নাজাত, বরকত এবং মাগফিরাত। এছাড়া পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বান্দেগীতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া মাহফিল এবং আখিরি মোনাজাত করবেন। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পোড়ানোর ঘটনায় 28 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত এসআই মালিক এবং কনস্টেবল মুকুলের উপস্থিতিতে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই ঘটনায় গেল বছরে 11 সেপ্টেম্বর প্রসিকিউশনে 2টি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গেল 24 ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এমপি পলাতক থাকলেও ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। ওদিকে মানবাধিকার অপরাধের মামলায় আসামিদের গ্রেপ্তারের তথ্য ফাঁসের তদন্ত চলছে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার জি.কে শামীমের 5.5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এ রায় দেন। এই মামলায় জি.কে শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছে আদালত। এছাড়া জব্দ হওয়া 297 কোটি টাকা সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। 2019 সালের 21 অক্টোবর শামীম এবং তার মায়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, শামীমের অফিসে অভিযানের সময় তার মায়ের নামে 165 কোটি 27 লাখ 65 হাজার টাকার এফডিআর এর কাগজপত্র জব্দ করা হয়। সেই টাকার তথ্য শামীম বা তার মায়ের আয়কর নথিতে দেখানো হয়নি। দুদকের অভিযোগে বলা হয়েছে, আয়েশা আক্তার তার ছেলের অবৈধভাবে উপার্জন করা অর্থ নিজ নামে রেখে অপরাধে সহায়তা করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় 50,200 জনে পৌঁছেছে। ওদিকে ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কৌনিয়া নিহত হয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। তারা 2টি তাঁবু লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি ছিল উত্তরের জাবালিয়ায়, যেখানে হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কৌনিয়া নিহত হন এবং শিশুসহ বেশ কয়েকজন তখন আহত হয়েছেন। অন্য তাঁবুটি ছিল খান ইউনিসে, যেখানে আরও শিশু আহত হয়। এছাড়া উত্তরে গাজা সিটিতে আস-সাফাতি এবং এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বোমা হামলায় 6 জনের একটি পুরো পরিবার নিহত হয়।